পার্শ্ববর্তী দেশ ভারতে কোটা যারা ব্যবহার করে তাদের নিয়ম অনুযায়ী সে একবারই কোটা ব্যবহার করতে পারবে। যদি সে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে উচ্চশিক্ষা গ্রহণে কোটা ব্যবহার করে তাহলে সে চাকরিতে ব্যবহার করতে পারবে না। মেইনস্ট্রিম মিডিয়াতে প্রচারিত খবর। আমার সোনার বাংলাদেশে 56% কোটা। এর মধ্যে বেশি আলোচনা আসতেছে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে, কিন্তু বাকি কোটাগুলোর কিন্তু প্রশ্নবিদ্ধ, সেগুলোর ব্যাপারে আলোচনা কম হচ্ছে। প্রাইমারি স্কুলে ভর্তিতে, প্রাইমারি স্কুলের চাকরিতে সেখানে 60% কোটা। এরকম আরো বহু প্রশ্নবিদ্ধ রয়েছে এবং সব মিলে এখানে 56% কোটা, নারী কোটা, জেলা কোটা, এই মিলিয়ে কিন্তু আলোচনায় আসছে মুক্তিযোদ্ধা কোটা। আর এটাকে কেন্দ্র করেই আজকে উত্তাল দেশ। আজকের বাংলাদেশের যে লাল সবুজের পতাকা, আজকের বাংলাদেশ যে বিশ্ব মানচিত্রে নাম করেছে, আজকের বাংলাদেশের উৎপত্তি সবকিছুর মূলে অবদানকার 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে আমাদের অগ্রগামী সেনানায়ক, বীর সেনানী, বাংলাদেশের বীর সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা। তাদের অবদানকে অস্বীকার করার দুঃসাহস কেউ দেখাবে না বাংলাদেশের কোনো নাগরিক। জীবিত যত মুক্তিযোদ্ধা আছে তাদেরকে, যদি আপনি তাদের যে ভাতা এখন মাসিক 20,000 টাকা দিচ্ছেন, সেটা যদি বাড়িয়ে 30,000 করেন, 40,000 করেন, তাদের আরো যত প্রকার সুযোগ সুবিধা দরকার দেন, বাংলাদেশের একটা নাগরিকও তাতে বাধা দেওয়ার দুঃসাহস রাখে না, কিংবা প্রশ্ন করারও দুঃসাহস রাখে না। যাদের কারণে এই দেশ, তাদের বেলায় কেন প্রশ্ন করবে? কিন্তু প্রশ্ন করার সুযোগ আপনারা করে দিচ্ছেন যখনই একই কোটা, বীর মুক্তিযোদ্ধার কোটা তার সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যবহার করলো, চাকরিতে ব্যবহার করলো, প্রমোশনে ব্যবহার করলো, প্রশ্নবিদ্ধ। এখানে শেষ নয়, এখন নতুন করে আসছে কি, একজন বীর মুক্তিযোদ্ধার ধরেন 4 ছেলে, এক বীর মুক্তিযোদ্ধার কোঠার সার্টিফিকেট 4বার ব্যবহার হলো। এখানেই শেষ নয়, এই 4জন ছেলের নাতিপুতি যদি হয়, বীর মুক্তিযোদ্ধার নাতিপুতি যদি হয় 12 জন, তাহলে ওই বীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের সেই কোটা আরো 12বার ব্যবহৃত হবে। কেন? কেন এতবার ব্যবহৃত হয়? তাহলে একজন বীর মুক্তিযোদ্ধার 4 সন্তান থাকলে প্রথমে তারা নানান জায়গায় বিশ্ববিদ্যালয়ের কোঠাতে ভর্তি হলো, চাকরি নিল, প্রমোশন নিল, 3 4 12 বার। তার 12 জন নাতিপুতি থাকলে তারা যদি আরো 12বার ব্যবহার করে তাহলে 24বার। কেন এই অনিয়ম এবং বৈষম্যটা কেন? এটা নিয়ে প্রশ্ন উঠেছে। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্পূর্ণ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে বলছি, আপনারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ এনেছেন। এখন আপনাদের বীরত্বের সেই সার্টিফিকেট একটা বৈষম্যে ব্যবহৃত হচ্ছে, যার কারণে বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু বলেছেন যে কোটা সংস্কার করা প্রয়োজন। বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা বলেছেন সংস্কার করা প্রয়োজন। এরকম বহু মুক্তিযোদ্ধা আছেন, তারা বলছেন সত্যিই তো, এটা তো বৈষম্য, এটার আপনার সংস্কার করা উচিত। কিন্তু এটাতে নানা ডালপালা মেলতে মেলতে অবস্থা এমন দাঁড়িয়েছে, অনেক কিছু এখন মানুষ জানছে, বুঝছে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের যে কি পরিস্থিতি, এবং বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা হয় না, বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতির গ্যারাকলে বন্দী, তা স্পষ্টত প্রতীয়মান হয়েছে। এবং আমরা দেখেছি যে পৃথিবীর অন্যান্য দেশের, উন্নত দেশের, সভ্য দেশের বিশ্ববিদ্যালয়ে কোনো সাউন্ড হয় না ছাত্র রাজনীতিতে পড়ে, শুধু পড়াশোনা আর গবেষণা। আর আমার সোনার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতি, বিভিন্ন নামে বেনামে, যার কারণে দেশের শিক্ষা ব্যবস্থার অধপতন। আপনাকে আরো একটা কঠিন তথ্য দেই। সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে একজন ছাত্রর সাথে আমার কথা হয়েছে। তাকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারদের এখানে, তোমাদের তো ভবিষ্যতে ডাক্তার হবার, সেখানে মনে হয় ছাত্র রাজনীতিটা কম, তোমাদের পরিবেশ কেমন? চলমান অবস্থাতেই তার মুখের যে বর্ণনা পেলাম, তাতে আমি বুঝতে পারলাম যে ভালো ডাক্তার হওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাদেরকে সেই উপযুক্ত, উন্নত, সুশৃঙ্খল পরিবেশ দিতে ব্যর্থ। সেখানে ছাত্র রাজনীতি আরো স্পষ্টত প্রতীয়মান, এবং বলছে সে অবাক হয়ে গেছে ডাক্তার হতে গিয়ে যে সেখানকার ছাত্র রাজনীতির যে পরিবেশ দেখেছে, তাদের মুখের যে ভাষা শুনেছে, তাদের যে আক্রমণাত্মক ভঙ্গি দেখেছে, সে হতাশ।
হতভম্ব যে আমি কিভাবে ডাক্তার হব এই পরিবেশে, এবং এত নিকৃষ্ট ওরা কেন, মানে অবস্থা এমন দাঁড়িয়েছে আমাদের কল্পনারও বাইরে। এখন কিভাবে ওরা ভালো ডাক্তার হবে? সারাক্ষণ যদি প্রেসারে থাকে, পড়াশোনা, একজন ডাক্তার হতে গেলে তাকে অনেক কঠিন পড়াশোনা করতে হয়, অনেক কিছু, এর মধ্যে এদের মানসিকভাবে যে প্যারা দেয়, এই কথা বললো যে কিভাবে ভালো ডাক্তার হবে, তার মানে ভালো ডাক্তার হওয়া তাদের পক্ষে সম্ভব না। পরিবেশ এত খারাপ, এত নোংরামি, এত গালিগালাজ, এত বকাবাদ্য। ঠিক এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মানুষকে, ছাত্রছাত্রীদেরকে আপনার কি করে, মানসিকভাবে পীড়া দেয়। এটা করতে পারবা, ওটা করতে পারবে না, সে তো স্বাধীন, বলে না যে স্বাধীন, সম্পূর্ণ পরাধীন এটার ভিতরে, মানে ছাত্র রাজনীতির গ্যারাকলে। যখন যে ক্ষমতায় থাকে, তার ছাত্র রাজনৈতিক কর্মী সহ, অন্যান্য রাজনৈতিক কর্মী সহ টোটাল একটা অস্থির অবস্থা। মানে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাকে একটা সাইড নিতে হবে, বাম ডান উত্তর দক্ষিণ, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কি এটা হওয়ার কথা ছিল? উত্তর হচ্ছে না। কিন্তু এই পরিস্থিতি পরিবেশ চলছে। এর মধ্যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমরা অনেক কিছু দেখছি, জানছি, বুঝতে পারছি যে বিশ্ববিদ্যালয়ে মানুষ যেভাবে সন্দেহ করতে, বিশ্ববিদ্যালয়ে কি হয়, পড়াশোনা হয় কিনা, কিন্তু এখন স্পষ্টত প্রতীয়মান সেখানে কি হয়। যার কারণে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই মানসিক পেরাই থেকে তাদের এই শিক্ষা জীবন ইউনিভার্সিটিতে শেষ করেও শেষ পর্যন্ত তারা কিছু অর্জন নিয়ে বের হতে পারে না, কিংবা যে অর্জনটা নিয়ে বের হয় সেটা কাজে লাগাতে পারে না, সেটা মানসিকভাবে অনেকটা অসুস্থ থাকে, চাপের মধ্য থেকে কিছু হয় না। মেডিকেলের, সরকারি মেডিকেলের চিত্রটা জেনে আমি অবাক হয়ে গেলাম, ভালো ডাক্তার হওয়া কেন সম্ভব না, তারা কেন হতে পারছে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যখন কালকে বের হয়ে যাচ্ছিল, সে বলছিল আর আসবে না, এবং সে সিদ্ধান্ত নিচ্ছে সে দেশ ছেড়ে চলে যাবে। বহু তরুণ তরুণী ঘুমাতে যায় বিদেশ যাওয়ার স্বপ্ন, স্বপ্নে বিভোর হয়ে, মানে সে এখন তার একটাই কল্পনা, দেশ ছাড়ার, চলে যাবে। এবং প্রত্যেক মা বাবা এখন একটা বিপদে পড়েছে, তার তরুণ প্রজন্মের, তার তরুণকে, তার তরুণীকে নিয়ে, তার মানে তার সন্তানকে সে আটকাতে পারছে না। বারবার বলছে আমি থাকবো না, আমি থাকবো না, আমাকে যাওয়ার ব্যবস্থা করো, আইএলস আইএলস করতেছে, টাকা পয়সা রেডি করো, আমি থাকবো না, আমি থাকবো না, কাজ করবো না, চাকরি করবো না। বাহ, তাহলে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যে দেশের এই পরিস্থিতির জন্য দায়ী কে? সবাই দায়ী। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত যারা দেশ পরিচালনায় ছিলেন এবং আছেন, সবাই দায়ী। আপনারা একটা উন্নত দেশ করতে পারেননি, উন্নত পরিবেশ দিতে পারেননি, বিশৃঙ্খল অবস্থায় আজকের ইউনিভার্সিটি, হাসপাতাল, অফিস, আদালত, ঘুষ লেনদেন, দুর্নীতি, লুটপাট, বিচারহীনতা, তারপর অসহায় মানুষ, সাধারণ মানুষের ভোগান্তি, মানিক চুরি, বাটপারি, সব কিছু যে চলছে, একটা স্বাধীন রাষ্ট্র এরকম চলতে পারে না, উন্নত রাষ্ট্র এরকম চলতে পারে না, সভ্য রাষ্ট্র এরকম চলতে পারে না, যা এই অসভ্য এখন কার্যকলাপ চলছে। যার কারণে এই প্রজন্মকে আটকানো এখন দায়, মা বাবার চ্যালেঞ্জ, তার প্রজন্মকে আটকানো, আটকাতেই পারছে না। আর এই কোঠা আন্দোলনকে ঘিরে এই এই আজকে 3-4 দিনের ঘটনা দেখে মোটামুটি এখন যারা হল থেকে যাচ্ছে বলছে আর হলেই ফিরবে না, চলে যাবে। আর যারা মোটামুটি এসএসসি পাস করছে কিংবা ইন্টারমিডিয়েট রানিং এই অবস্থায়, সে বলছে না না আর এখানে পড়বো না, এখানে ভর্তি হওয়া যাবে না, জীবন শেষ করা যাবে না, চলে যাবো। বাহ, তো এই পরিবেশ তৈরি করলেন না, দায় এড়াতে পারবেন না, সবাই দায়ী, আমি আপনি সবাই দায়ী। পরিবেশ নেই, শিশুকে সুন্দর পরিবেশ না দিলে সে তো বিশৃঙ্খল মানুষ হয়ে উঠবে, তার কাছে কিছু আশা করতে পারেন না, সমাজ, পৃথিবী, রাষ্ট্র, পরিবার কেউ আশা করতে পারেন না। তাকে আপনি শৈশব দেননি, তাকে আপনি কৈশোরের পরিবেশ দেননি, শিক্ষার পরিবেশ দেননি, তার মানসিক অশান্তিতে সে বিষাদগ্রস্ত হয়ে এখন দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে ঘুমাতে যায়, দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে এদেশের পথ হাঁটে। যে কোনো সময় সে যে কোনো মূল্যে সে বিদেশ যাবে, প্রয়োজনে লেবার বিষয়ে গিয়ে সেখানে লেবারি করবে, তারপরেও তার স্বাধীন বাংলাদেশের বুকে সার্বভৌমত্বে সে বাঁচতে চায় না। সে মনে করে এখানে সততা সহিত চলা যাবে না, সত্য বলা যাবে না, ভালো থাকা যাবে না। আল্লাহ হাফেজ।